প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ সাথে, সাথে নিয়ে চলি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা এক ঢিলে ২ টা পাখি মারতে পারি, তাই না? মানে আমরা এক পড়ায় বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ একেবারে বেসিক থেকে, শূন্য থেকে ভিতটাকে মজবুত করতে, করতে উপরের দিকে যেতে পারি। এ কারণেই আমরা নিয়ে আসলাম বাংলার সাথে, সাথে ইংরেজি ব্যাকরণের আ সম্পূর্ণ মাস্টার ক্লাসের প্লেলিস্ট। তো এটা হচ্ছে ৮ম শ্রেণী অর্থাৎ তোমাদের আ বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ বা ইংরেজি ব্যাকরণ তুমি যাই পড়ো না কেন, এই যে ব্যাকরণ তুমি পড়তেছো, তাই না? ব্যাকরণ তুমি পড়তেছো, এই ব্যাকরণটা কিসের হয়? এই ব্যাকরণটা কিসের হয় জানো? এই ব্যাকরণটা হয় কিন্তু ভাষার। ঠিক আছে? তো ব্যাকরণ বলতে কি জানো? ব্যাকরণ বলতে হচ্ছে ভাষার রীতি, নীতি, নিয়ম, কানুন এইটা। সো আমাদের যদি ব্যাকরণ সম্পর্কে পড়তে হয় তার আগে আমাদেরকে কি ওই ভাষা সম্পর্কে একটু জানতে হবে। তাহলে আমরা বাংলা ব্যাকরণ পড়ার সময় এই কারণে বাংলা ভাষা নিয়ে আগে লেখা হয়েছে এবং ইংরেজি ব্যাকরণ পড়ার সময় আমরা ১ম এ ইংরেজি ভাষা নিয়ে একটু জেনে নেব। তো এই যে মাস্টার ক্লাস, এই মাস্টার ক্লাস থেকেই শুরু হবে আমাদের বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণের বেসিক বা ভিত মজবুত করার যাত্রাটা। অর্থাৎ এটা থেকেই শুরু হবে আমাদের ভিত মজবুত করার চ্যালেঞ্জ। এ এ এ থেকে আমরা কিন্তু ভবিষ্যতে আ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে? একেবারে চাকরি পাওয়া পর্যন্ত। তো এই যে বেসিকটা নিয়ে আজকে আলোচনা করব, আজ থেকে আলোচনাটা শুরু করব। এই মাস্টার ক্লাসের শুরু হবে আজ থেকে। এটা তোমরা আজ থেকে মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে? মাস্টার ক্লাসগুলা ব্যাকরণের। আচ্ছা। তো এই যে বললাম ব্যাকরণ কিসের হয়? ব্যাকরণ হয় হচ্ছে ভাষার। অর্থাৎ কোন ভাষার রীতিনীতি, নিয়ম কানুন এটাই হচ্ছে ব্যাকরণ। তাহলে ভাষা কি? ভাষা হচ্ছে আ আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। ঠিক আছে? মনের ভাব মানে কি? আমাদের মনে অনেক রকম কথা চলে কিংবা প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় অনেক কথা চলে যা আমরা প্রকাশ করতে চাই। ঠিক আছে? তো এই যে ভাব, মনের ভাব এটা প্রকাশের মাধ্যম। ঠিক আছে? প্রকাশের মাধ্যম। এক কথায় মনের ভাব প্রকাশের মাধ্যমই হচ্ছে ভাষা। তার মানে মনের ভাব কি, কি উপায়ে প্রকাশ করা যায়? তো প্রধানত কিন্তু মুখের সাহায্যে প্রকাশ করা হয় বা প্রকাশ করে থাকি আমরা সাধারণত, তাই না? তো এই যে মুখের সাহায্যে যে ভাষাটা আমরা বলে থাকি বা কথাগুলো আমরা বলে থাকি এইটাই হচ্ছে মুখ্য। এইটার প্রাধান্যই বেশি। কিন্তু আমরা কি মনের ভাব শুধুমাত্র মুখের মাধ্যমে প্রকাশ করতে পারি? শুধুমাত্র কিন্তু মুখের মাধ্যমেই না, বরং আমরা ইশারার মাধ্যমে প্রকাশ করতে পারি। তাই না? আমরা ইশারার মাধ্যমে প্রকাশ করতে পারি। তো ইশারাও এক ধরনের কি বলা যেতে পারে? ভাষা বলা যেতে পারে। যেহেতু এটা মনের ভাব প্রকাশেরই একটা মাধ্যম। তো এই যে মনের ভাব যখন তুমি প্রকাশ করতেছো, তখন তোমাকে কি অবশ্যই কি হতে হচ্ছে? অর্থপূর্ণ হতে হচ্ছে। ঠিক আছে? তোমার ওই যে কথাটা তুমি বলছো, ওই যে ভাষাটা তুমি বলছো, এটা কি মনের ভাব প্রকাশ যে করছো, তো মনের ভাবটা কি একটা অর্থপূর্ণ হতে হবে। যাতে করে সেটাকে কি বোঝা যায়, বোধগম্যতা তার থাকে। ঠিক আছে? আচ্ছা। তো এই যে তাহলে ভাষা বলতে এক কথায় কি বলতে পারো যে মুখ থেকে বের হওয়া ধ্বনি সমষ্টি। ঠিক আছে? ধ্বনি বলতে কি বোঝায়? ওই যে আওয়াজ। ঠিক আছে? তো এই ধ্বনি সমষ্টি বা আওয়াজের সমষ্টি যখন কি অর্থপূর্ণ হবে এবং তার ফলে আমরা আমাদের মনের ভাব পরিপূর্ণরূপে বা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো তখন সেটাকে কি বলবে? ভাষা বলবে। তো চলো ভাষার সংজ্ঞাটা আমরা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যের প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। দেখছো? এখন কিন্তু তুমি এই কথাটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো ভাষাটা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য কিসের মাধ্যমে? বাকযন্ত্রের সাথে। বাকযন্ত্র বলতে কি বোঝায়? বাকযন্ত্র মানে হচ্ছে যেটা দ্বারা আমরা কি শব্দ উৎপন্ন করি। তার মানে কি বাকযন্ত্র কিন্তু আমাদের ভেতরেরই একটা অংশ, আমাদের ভেতরেরই একটা যন্ত্র যেটা দিয়ে আমরা শব্দ বা আওয়াজ উৎপন্ন করতে পারি। তো এই যে ধ্বনি, ঠিক আছে? আমরা ধ্বনি উচ্চারণ করতে পারি, সরি, ধ্বনি উচ্চারণ করতে পারি কিসের মাধ্যমে? বাকযন্ত্রের মাধ্যমে। ধ্বনি উচ্চারণ করতে পারি কিসের মাধ্যমে? বাকযন্ত্রের মাধ্যমে। তার মানে যতগুলা অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের কথা বলায় বা ধ্বনি বা শব্দ উচ্চারণে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কি?
বাকযন্ত্র। বোঝা গেছে? তাহলে ওই যে বললাম যে আমরা প্রধানত মনের ভাব প্রকাশ করি কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে। মুখ বলতে এখানে বোঝাচ্ছে বাকযন্ত্র, ঠিক আছে? বাকযন্ত্র অর্থাৎ যেটা দিয়ে ধ্বনি বা আওয়াজ সৃষ্টি হয়। তার সাহায্যে উচ্চারিত ধ্বনি কোনো জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্য প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ঠিক আছে? তো এক কথায় তুমি বলতে পারো মানুষের মনের ভাব প্রকাশের জন্য এই যে এখানে সহজ করে কিন্তু দেয়া আছে, মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে উচ্চারণ করে, সেটাকে কি বলে? ভাষা বলে। ঠিক আছে? তো ভাষা শুধুমাত্র মুখে বা ইশারায় না, বরং কি ভাষাকে লিখেও প্রকাশ করা যায়। ঠিক আছে? ভাষাকে লিখে প্রকাশ করা যায়। আচ্ছা, তো এই যে এই কয় ধরনের ভাষা আমরা দেখলাম, ভাষা বলতে মানে মনের ভাব প্রকাশের মাধ্যমগুলো কি কি হতে পারে সেটার একটা আইডিয়া দিলাম। একটা হচ্ছে মুখ দিয়ে, একটা হচ্ছে লিখে, আর একটা হতে পারে কি ইশারার মাধ্যমে। ঠিক আছে? আর বিভিন্ন শব্দের মাধ্যমেও সেটা হতে পারে, বা হ্যাঁ, ইশারার মাধ্যমে। আচ্ছা, স্থান, কাল, সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। এর মানে কি জানো? তার মানে এক এক জায়গার ভাষা এক এক রকম হবে। আহ আর আজ থেকে এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি কিংবা এখন যে ইংরেজি ভাষা প্রচলিত, সেটা আজ থেকে 500 বছর আগে কিংবা 1000 বছর আগে কিন্তু এইরকম ছিল না। ঠিক আছে? তো কালের বিবর্তনেও ভাষাটা পরিবর্তিত হয়েছে বা হয়ে আসছে। আচ্ছা, তারপর সমাজভেদে দেখা যাচ্ছে এক এক সমাজে ভাষা এক এক রকম হয়। ঠিক আছে? আচ্ছা, ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। এই যে এই কথাগুলোই বললাম, ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র উপাদানগুলো কি কি? সেটা হচ্ছে গলনালী, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক, এই সবই হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্র মানে কি? এরা সবাই কিন্তু শব্দ বা আওয়াজ তৈরির সাথে জড়িত। ঠিক আছে? যারা শব্দ বা আওয়াজ তৈরির সাথে জড়িত, তারা সবাই হচ্ছে কিসের অংশ জানো? বাকযন্ত্রের অংশ। যাই হোক, বুঝাইতে পারলাম বাকযন্ত্রের অংশগুলো আসলে কি কি। আহ, যে কোনো ধ্বনি বা আওয়াজে কিন্তু আবার শব্দ নয়। ঠিক আছে? সেখানে কি অর্থ থাকতে হবে বা অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। তার মানে সেখানে কি থাকতে হবে? অবশ্যই অর্থবোধক হতে হবে। আচ্ছা, যদি অর্থবোধক না হয় কথাটা, তাহলে কি কেউ বুঝবে? ঠিক আছে? যদি অর্থ যদি না থাকে, যেখানে অর্থ নেই সেখানে বোধগম্যতাও কিন্তু নেই। ঠিক আছে? আর যেখানে বোধগম্যতা নেই সেখানে কি নেই জানো? সেখানে বুঝাবুঝির কোনো আহ বুঝাবুঝির কোনো অপশনই কিন্তু নেই। বুঝতে পারছো? যেহেতু আহ অর্থ না থাকলে তার একটা বোঝা যাবে না। ঠিক আছে? অর্থ না থাকলে বোঝা যাবে না, আর মনের ভাবও আলটিমেটলি, মনের ভাবটা তাহলে কি প্রকাশ করা যাবে যদি অর্থই না থাকে, যদি বোঝাই না যায়, তাহলে কিন্তু যাবে না। তো এই কারণে এটাকে কি, এটাকে তাহলে আলটিমেটলি ভাষা বলা যাবে না। যার কোনো অর্থ নেই, যা মনের ভাব প্রকাশ করতে ব্যর্থ, সেটাকে আমরা ভাষা বলতে পারবো না। তো ভাষা হতে হলে তাহলে কি হতে হবে? অবশ্যই কি মনের ভাব প্রকাশ করতে হবে। মনের ভাব প্রকাশ করতে হতে পারে বা করতে হবেই। ঠিক আছে? এবং আহ, সেটাকে কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে? অর্থপূর্ণ হতে হবে। সেটাকে বোধগম্যতা, তার বোধগম্যতা থাকতে হবে। বোধগম্যতা মানে হচ্ছে সেটা বোঝা যেতে হবে। ঠিক আছে? তো বোঝা না গেলে সেটাকে ভাষা বলা যাবে না। তো এই যে পশু পাখির যে ডাক, এইগুলা কিন্তু ভাষা বলা যায় না। মানে এটা আমরা যেহেতু বুঝতে পারি না, সেহেতু এটা আমাদের কাছে ভাষা না। কিন্তু তারা যদি এটা দ্বারা কমিউনিকেট করতে পারে, তারা একে অপরের কথা যদি বুঝতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটাকে ভাষা বলা যাবে। ঠিক আছে? সেটাকে ভাষা বলা যাবে যদি তারা বুঝতে পারে। আমরা বুঝতে পারছি না, তার মানে এটা আমাদের কাছে ভাষা না। কিন্তু তারা যদি বুঝতে পারে, তাহলে সেটা তাদের কাছে ভাষা। বুঝতে পারছো? তারপরে আমরা বললাম যে স্থান, কাল ও সমাজভেদে ভাষার কি পরিবর্তন হয়। ঠিক আছে? এক এক জায়গার ভাষা এক এক রকম। তারপরে আজ থেকে মনে করো 200 বছর আগেও বাংলাটা, এই যেভাবে কথা বলছি, বাংলাটা কিন্তু এমন ছিল না। ঠিক আছে? আজ থেকে 100 বছর আগেও কিন্তু অনেক আহ আহ, ভিন্ন ছিল এখনকার থেকে। বাংলা বলো কিংবা ইংরেজি বলো, ওল্ড ইংলিশ আছে। ঠিক আছে? তারপরে মিডিল ইংলিশ আছে। ইংলিশ, এই যে ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু অনেকগুলো ধাপ পাড়ি দিয়ে আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু পাইছি। বুঝতে পারছো? তো এই যে ভাষা কাকে বলে, তাহলে দেখো, আম, এখানে আমরা ইংরেজিতে চলে আসছি। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। তো ভাষা কি?
ভাষা মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এটা কি কণ্ঠনিঃসৃত অর্থবোধক ধ্বনি, ধ্বনি সমষ্টি যা দিয়ে মানুষ একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে তাকে কি বলে? ভাষা বলে। দেশ, কাল, পরিবেশ ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন হয়। ভাষা কেবল মৌখিক নয়, লিখিত এবং অঙ্গভঙ্গিও হতে পারে। অর্থাৎ এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটাই ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যম, এবং এটা কি অর্থবোধক ধ্বনি সমষ্টি হতে হবে যা দিয়ে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করবে। আর কি দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন বা পার্থক্য দেখা যাবে, ঠিক আছে? আর ভাষা মৌখিক না, ভাষা কি কি হতে পারে? লিখিত হতে পারে এবং ইশারা বা অঙ্গভঙ্গিও হতে পারে, ঠিক আছে? যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটাই। আর ভাষার প্রয়োজনীয়তা জানো কি? ভাব প্রকাশের জন্য, এটাই হচ্ছে মেন কারণ। তারপরে জ্ঞান তথ্য আদান প্রদানের জন্য, ঠিক আছে? সংস্কৃতি সংরক্ষণের জন্য, তারপরে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে, মানুষের ভেতরে সম্পর্ক বা বোঝাপড়ার জন্য, ঠিক আছে? এটাই হচ্ছে ভাষার মেইন যে কারণটা সেটা। আম ভাষা উৎপত্তি বা ভাষা সৃষ্টি। ভাষা উৎপত্তি বা ভাষা সৃষ্টি। কিভাবে ভাষা সৃষ্টি হয়েছে দেখো। আ বিবর্তনীয় বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি মানে তোমার ভাষার সৃষ্টি যেটা হয়েছে সেটা বিজ্ঞানিকরা কি মনে করে? মনে করে যে একেবারে মানুষ যখন শুরুর দিকে, ঠিক আছে? অর্থাৎ একেবারে প্রাচীন কালের দিকে মানুষরা কি করত? মানুষরা কিন্তু আ কথা বলতে পারত না, ঠিক আছে? তারা পশু-পাখিদের মতনই তাদের যে কণ্ঠনালী সেটা দিয়ে আওয়াজ উচ্চারণ করতে। এই যে আওয়াজ উচ্চারণ করতে, করতে তাদের যে কণ্ঠ আছে, ঠিক আছে? এই কণ্ঠটা কি হয়? বিবর্তন হয়। বিবর্তন হতে এবং কথাগুলাও আরো উন্নত হতে ভাষার সৃষ্টি হয়েছে বলে ধরা হয়। ঠিক আছে? এই যে এখান থেকে বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি এবং শারীরিক বিবর্তন দুটাই কিন্তু এক্সপ্লেন করে দিলাম। ঠিক আছে? এই যে বাকযন্ত্র তখন ছিল, তখন হয়তো পশু-পাখির মতো তারা শব্দ করত। ঠিক আছে? আস্তে, আস্তে কি বাকযন্ত্রটা আরো ব্যবহৃত হতে সেটা বিবর্তিত হতে আজকের যে আমরা একটা কণ্ঠ পেয়েছি, ঠিক আছে? এটা কি বিবর্তনের মাধ্যমেই আমরা পেয়েছি। আজ থেকে হাজার বছর আগে কিন্তু এরকম ছিল না। ঠিক আছে? তোমরা বিবর্তন বিদ্যা পড়বা ৯ম-১০ম শ্রেণীতে, তখন কিন্তু বুঝতে পারবা। আর প্রয়োজনের তাগিদে মানুষের ভাষার কি প্রয়োজনের তাগিদেই সৃষ্টি হয়েছে। যেহেতু আমরা জানি কি কোনো কিছু তৈরি হয় বা সৃষ্টি হয় কিসের তাগিদে? প্রয়োজনের তাগিদে। আর ধর্মীয় দৃষ্টিভঙ্গি কিছু আছে, কি ভাষার জ্ঞান কে দিয়েছে? মহান আল্লাহ তাআলা স্বয়ং ভাষার জ্ঞান মানুষকে দিয়েছে। ঠিক আছে? আর দেখো কতগুলো ভাষা আছে পৃথিবীতে। পৃথিবীতে আ স ৬,৫০০ থেকে ৭,২০০ এর বেশি ভাষা প্রচলিত আছে। ঠিক আছে? কমনলি তুমি বলতে পারো। ৭,০০০ তুমি বলতে পারো। ঠিক আছে? এগুলোকে কি এথনোলগ ভাষা নামে গবেষণা প্রতিষ্ঠান অনুসারে বর্তমানে ৭,১৬৮ টি ভাষা আছে। আর ঝুঁকিপূর্ণ ভাষা কতটি? ৪২% ঝুঁকিপূর্ণ। মানে ৩,০৪৫ টি, ঠিক আছে? ভাষা বিলুপ্ত হতে যাচ্ছে। ঠিক আছে? বিলুপ্ত হতে যাচ্ছে। বিলুপ্ত হওয়া মানে কি? এটা আ হারিয়ে যাচ্ছে বা আ শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপরে ভাষার বৈচিত্র্য। আ দেখা যাচ্ছে ভাষা এমন যে তোমার একটা গ্রামের ভিতরেই দেখা যাচ্ছে কয়েক ধরনের ভাষা আ প্রচলিত থাকতে পারে। এই কারণেই পৃথিবীতে কি এতগুলা ভাষা আছে। ৭,১৬৮ টি ভাষা। ঠিক আছে? তো দেশগুলোতে আ ১,০০০ টিরও বেশি ভাষার অস্তিত্ব দেখা গেছে। ঠিক আছে? তার মানে একেকটা ছোট্ট একটা দেশ কিন্তু ওই দেশের ভিতরে দেখা যাচ্ছে একেকটা গ্রামে মানুষ একেকভাবে কথা বলে। ঠিক আছে? আর বহুল প্রচলিত ভাষার ভিতরে একটা আছে ইংরেজি। ইংরেজি সবথেকে বহুল আ যে ব্যবহৃত ভাষা। এই যে উপনিবেশবাদের পর থেকে কিন্তু আ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ঠিক আছে? আমাদের দেশেও বা আ ভারত কিংবা পাকিস্তান যাই বলো না কেন, সব উপনিবেশবাদের পর থেকেই কিন্তু এই ইংরেজিটার প্রচলন আমাদের দেশেও হয়েছে। ঠিক আছে? তো কত 1.5 বিলিয়ন মানে কি? মানে প্রায় ১৫০ কোটি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। ঠিক আছে? আর ৩৮০ মিলিয়ন ৩৮০ মিলিয়ন মানে অলমোস্ট তোমার ৩৮ কোটি মানুষের মুখের ভাষাই কিন্তু আ তোমার ইংরেজি। ঠিক আছে? আর ইংরেজি ভাষাটা কি বিশ্বের ৩য় তম ভাষা। তার মানে সবথেকে বেশি কোন ভাষায় কথা বলে জানো? ম্যান্ডারিন চাইনিজ। ঠিক আছে? ম্যান্ডারিন চাইনিজ এই ভাষায় সবথেকে বেশি কথা বলে। তো এই ভাষায় 1.1 বিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে। যেহেতু চীন সবথেকে বড় দেশ, চীনে কি জনসংখ্যাও অনেক বেশি। এই কারণে এরা সবথেকে বেশি আ ম্যান্ডারিন চাইনিজে কথা বলে এবং এর কারণেই এটা বিশ্বের ১ নম্বর ভাষা। আর দেখছো ৯৪ কোটি প্রায়, ঠিক আছে? ৯৪
940 মিলিয়ন মানে প্রায় 94 কোটি মানুষের মুখের ভাষা কিন্তু মুখের ভাষা বলতে মাতৃভাষা, ঠিক আছে? মাতৃভাষা হচ্ছে চাইনিজ। কিন্তু যেখানে ইংরেজি মাত্র কত? মাত্র 38 কোটি মানুষের মুখের ভাষা ইংরেজি, ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো, তারপরে হিন্দি, যেহেতু ভারত কি? ভারতও কিন্তু অনেক বড় দেশ, ঠিক আছে? এই কারণে কি? আ ৬০৯ মিলিয়ন মানুষ হিন্দিতে কথা বলে। আর মাতৃভাষায় কত? ৩৫০ মিলিয়ন মানুষের মাতৃভাষাই কিন্তু হিন্দি ভাষা। বুঝতে পারছো? মানে কি ৩৫ কোটি মানুষের মুখের ভাষা আ তোমার হচ্ছে হিন্দি। যেহেতু ভারতের জনসংখ্যা কিন্তু ১৩০ কোটির বেশি। খুব সম্ভবত এখন এক্সাক্ট কত সেটা তোমরা গুগল করে নিবা যে বর্তমানে এক্সাক্ট কত জনসংখ্যা। তার ভেতরে ৩৫ কোটি কিন্তু মানুষের মুখের ভাষাটা এটা কিন্তু হিন্দি। তাহলে দেখো তো মাতৃভাষার দিক থেকে আ হিন্দি কিন্তু প্রায় ইংরেজির কাছাকাছি। ঠিক আছে? আর এই যে বাংলাটা এখানে আমাদের সপ্তমে দেখছি। কিছু বইতে চতুর্থ আছে, কিছুতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। কিন্তু এখন দেখবা যে এটা সপ্তম আছে বিশ্বের ভিতরে। ঠিক আছে? তারপরেও দেখো, তুমি চিন্তা করে দেখো, আমরা যেই বাংলা ভাষায় কথা বলি, এটা কি ৭,০০০, ঠিক আছে? 7K ৭,০০০ এভাবে লিখি। ৭,০০০ প্লাস ভাষার ভেতরে এটা সপ্তমতম। এটা কিন্তু বিশাল ব্যাপার, বুঝতে পারছো? প্রায় কত কোটি? ৫০ কোটির বেশি মানুষ বাংলাতে কথা বলে। ঠিক আছে? মাতৃভাষা বাংলা। তো এই ছিল আমাদের ভাষা নিয়ে আলোচনা। আশা করি এইবার থেকে আমরা ভাষা পড়লাম। ভাষার পরে আমরা ব্যাকরণ জানবো। ব্যাকরণের পরে দেখব যে ব্যাকরণের আলোচ্য বিষয় কি, কি? ব্যাকরণের আলোচ্য বিষয় জানার পর থেকে আমরা ব্যাকরণের একেকটা আলোচ্য বিষয় নিয়ে বেসিক ক্লিয়ার করে সামনের দিকে অগ্রসর হব। ঠিক আছে? তো ভালো থেকো সবাই। আর অবশ্যই সম্পূর্ণ আ মাস্টার ক্লাসের সিরিজটা তোমাকে দেখাই লাগবে। তুমি যদি দেখো, এটা তোমার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। কেননা এই যে কোর্সটা আমরা তৈরি করছি, এই কোর্সটার মূল্য কিন্তু আমরা অনেক হাই রাখবো। ঠিক আছে? এই কারণে তোমরা এখন থেকে দেখো, এটা তোমাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী এবং ভবিষ্যতে প্রত্যেকটা ক্লাসে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? আমরা যে মাস্টার ক্লাসগুলো নেব ইংরেজি ব্যাকরণের উপরে। তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।